চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফাউন্ডার ট্রিপ 360 হলিডেজ মোহাম্মদ শাহাদাত রশিদ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, শুভ সকাল। জি ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরুতেই একটু জানতে চাই যে আমাদের যে রিসেন্টলি একটা গণ অভ্যুত্থান হলো, সেখান থেকে তো একটা পরিবর্তিত একটা সিচুয়েশন বা পরিবর্তিত একটা পরিস্থিতি হয়েছে। এখন কেমন চলছে আসলে এই ট্যুরিস্ট সেক্টরটা? একটু স্থবির অবস্থা যাচ্ছে, সবার ভিতরে এখনো আতঙ্কটা কাজ করছে। আপনি জানেন যে খুব রিসেন্টলি বেশ কিছু জায়গাতে ট্যুরিজম বন্ধই ছিল, যেমন খাগড়াছড়িতে বন্ধ ছিল, রাঙামাটিতে বন্ধ ছিল, তারপরে সেন্ট মার্টিনে আপনার পর্যটন বন্ধ হবে বা চলবে এই সিদ্ধান্তটাও এখনও কনক্রিট কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই গভর্নমেন্ট। সো এই 2000 লোক যাওয়ার একটা অনুমতি দিয়েছে, কিন্তু এখন ধরুন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো হলো ট্যুরিজম মৌসুম, পর্যটন মৌসুম বলে, কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে যে ওই পরিমাণ পর্যটক এখনও মুভমেন্ট শুরু করেনি। মানে এটা এখনও একটা আতঙ্ক বা একটা আনরেস্ট অথবা একটা আনসার্টেনিটি কাজ করছে মানে সবার ভিতরে এটা। এবং যারা আসলে এই সেক্টরে কাজ করছেন তাদের জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন এখন খুবই। হ্যাঁ, মানে পর্যটন কর্মী যারা আছে ওদের জন্য একটা ডিফিকাল্ট, কারণ জুন মাস থেকে আসলে টেকনিক্যালি পর্যটন একেবারেই বন্ধ। তো প্রায় 5 মাস 6 মাস হয়ে গেল কোনো পর্যটন অ্যাক্টিভিটিস নাই। আমরা যদি বহির্বিশ্বে একটু নজর দিই, আমরা কিন্তু বিশ্বের সর্বত্র অনেক জায়গায় দেখি যে ট্যুরিজম সেক্টরটা থেকে কিন্তু অনেক বেশি উন্নতি হচ্ছে এবং সেই সেক্টরটা অনেক বেশি প্রায়োরিটি পেয়ে থাকছে, কিন্তু বাংলাদেশের সেক্টরে এটা উল্টো কেন? মানে বাংলাদেশটা অতটা খুব একটা প্রায়োরিটাইজ করতে পারে না, প্লাস হচ্ছে উন্নতির দিক দিয়ে কিন্তু ট্যুরিজম সেক্টরটা একটু অবহেলিত। এটার মূল কারণ আপনার কাছে কি মনে হয়? এটার কারণটা বলতে গেলে অনেক কথাই বলা লাগে। তো মেইনলি যেটা আসলে মনে হয় যে আগে হচ্ছে গভর্নমেন্টকে চেতে হবে, মানে গভর্নমেন্ট চায় নাই পর্যটন সেক্টর ডেভেলপ হোক, মানে আমি বিগত সরকারের কথা বলছি। তো যার জন্য এটা আসলে ওইভাবে ডেভেলপমেন্ট যেখানে হওয়া উচিত ছিল সেটা আর হয় নাই। আর একটা সেক্টর আমাদের দেশে যেমন পর্যটন সেক্টরটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের আন্ডারে। মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ওরা মনে করে যে ওদের জন্য আসলে আমাদের পর্যটনের জন্য আলাদা একটা মন্ত্রণালয় হওয়া দরকার, যে মন্ত্রণালয়গুলো বাকি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই সেক্টরটাকে ডেভেলপ করবে। বাট এইটা আসলে কখনো অ্যাড্রেস হয়নি, মানে এটা কখনো কেউ বুঝে নাই যে এটা একটা মন্ত্রণালয়ের একটা পর্যটন সেক্টর যখন ডেভেলপ করে অন্যান্য দেশের, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে 23টা মন্ত্রণালয় কানেক্টেড। এই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের সাথে 23টা মন্ত্রণালয়ের আসলে কোনো সমন্বয় নেই, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, এই খাতের উন্নয়নের যে মেইন সমস্যাগুলো, যেমন আপনি একটির কথা বলছিলেন, আর কি কি সমস্যা আছে বা আপনারা কি আসলে এটা চিহ্নিত করতে পেরেছেন কিনা? হ্যাঁ, এটা তো মানে একদম আইডেন্টিফাইড যে আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাইড, কিন্তু প্রবলেমগুলো শোনার মতো আসলে তেমন কেউ নেই। যেমন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই সেক্টরটা ডেভেলপ করতে গেলে যে মিনিস্ট্রিগুলোকে লাগবে, ওই মিনিস্ট্রিগুলো আসলে একসাথে অ্যালাইন নেই। আবার আমাদের যে পর্যটনের জন্য যে আইন, সে আইনটা আসলে পর্যটন মানে এই ব্যবসা বান্ধব আইন না, এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হলো যে যেমন ধরুন যে আপনি যখন পর্যটনকে ডেভেলপ করবেন আপনার তো ইকুইপমেন্ট লাগবে। আপনার ইকুইপমেন্টগুলা সবগুলাই আপনাকে খুব হাই ট্যাক্স দিয়ে আনতে হয়। যে ছোট একটা উদাহরণ বলি, যে আপনি ধরুন পর্যটনের একটা বড় হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো আপনি একটা গাড়ি যখন ইম্পোর্ট করবেন আপনাকে পুরো ট্যাক্স দিয়ে আনা লাগে, কিন্তু অন্যান্য দেশে বা আশপাশের দেশগুলোতে কিন্তু পর্যটনের জন্য যে গাড়িগুলো ভেহিকেলগুলো ইউজ হয় সেগুলো সবই আপনার ট্যাক্স ফ্রি থাকে। সো এইটা যেমন আরএমজি সেক্টরের কথা যখন বলবেন, ওরা কোটি কোটি ডলারের ইকুইপমেন্ট ওরা কিন্তু ট্যাক্স ফ্রি নিয়ে আসতে পারে। এখান থেকে পরে ওরা প্রোডাক্ট তৈরি করে, তারপরে ওরা এক্সপোর্ট করে, তারপরে ওরা এখান থেকে আর্ন করে গভর্নমেন্টের ইকোনমিতে সাহায্য করে। তো পর্যটনে এরকম কোনো কিছু নেই, মানে এই সেক্টরটা একেবারেই নতুন গভর্নমেন্টের কাছে মনে হয় আমার কাছে আর কি। আচ্ছা, এমনিতে নর্মালি বাংলাদেশের জন্য আসলে ট্যুরিজমের যে সম্ভাবনা রয়েছে বা এই সেক্টরগুলো সলভ যদি হয়ে যেত তাহলে সম্ভাবনা কতটুকু থাকতো, বা ট্যুরিস্ট সেক্টরে বাংলাদেশ কতটুকু এগিয়ে যেত? অসম্ভব সম্ভাবনাময় একটা সেক্টর এটা, আমি বলবো। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা আমাদের দেশটাকে প্রপার শোকেসিংটা করতে পারছি না। উদাহরণ হিসাবে বলি যে আপনার বাসায় খুব সুন্দর একটা
শোপিস আছে, বাট এটা আপনি এমন একটা যত্ন নিতে হবে, কোথাও একটা রেখে দিলেন, আসলে এটা শোকেসিং করলেন না, তাহলে এটা দিয়ে তো কোনো লাভ নাই। আপনি ড্রয়িং রুমে সুন্দর করে সাজিয়ে রাখবেন। একটা গাছের কথাও যদি বলি, একটা গাছের যত্ন করতে হয়, পানি দিতে হয়। তো এইটা আসলে আমাদের দেশটা সুন্দর, কিন্তু আমরা ট্যুরিজমটাকে ওইভাবে হয়তো বা সেটাকে ইউটিলাইজ করতে পারছি না। আর আরেকটা হলো যে সবাই মনে করে যে, যেমন যারা নীতি নির্ধারক, আমি অনেকের সাথে কথা বলেছি, ওরা বলে আমাদের দেশে কি দেখতে আসবে। আসলে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। তো আমাদের যে নদী ভিত্তিক যে মানে রিভার ট্যুরিজম যেটা, সেটা অনেক সম্ভাবনা আছে, কিন্তু এইটাকে আসলে ওইভাবে আমরা শোকেসিং করার সুযোগ আমাদের নেই। আচ্ছা, এই যে সম্ভাবনা থাকা সত্ত্বেও যদি আমরা একটু বিদেশিদের দিকে তাকাই, খুব বিদেশি কিন্তু আমাদের দেশে ট্যুরিজমের জন্য আসে না, এটার আরেকটা মূল কি কারণ থাকতে পারে? এটার একটা বড় কারণ হলো যে আমরা আসলে মার্কেটিং বা প্রমোট মানে দেশের যে ব্র্যান্ডিংটা আছে, যেমন ধরুন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওরা কিন্তু ওদের দেশের জন্য প্রমোশনের জন্য প্রচুর কাজ করে। তারপরে বিদেশে যে আমাদের যে মিশনগুলো আছে, দূতাবাসগুলো আছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে, বাট আমাদের দেশে এটা কখনোই হয় না। আর আরেকটা জিনিস বলে রাখি, যেমন ধরুন যে বাংলাদেশকে কিন্তু মুসলিম মানে ইসলামিক ট্যুরিজম কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করা আছে, সেটা অনেক আগে থেকেই। কিন্তু এই যে মিডল ইস্টে যারা আছে, এদেরকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশ দেখানো, বা আমাদের দেশের একটা বড় একটা জায়গা যেটা, সেটা হলো যে আপনার ম্যানগ্রোভ, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় একটা পর্যটন সেক্টর হলো ম্যানগ্রোভ, সুন্দরবন। এই সুন্দরবন দেখতে অনেক বিদেশি আসতে চায়, কিন্তু এখন এটা প্রমোশন নাই এভাবে। প্রমোশন যদি না থাকে, তাহলে আসলে এই সেক্টরে কাজ করাটা খুব ডিফিকাল্ট। না, বিদেশিরা তো জানবে না, আমাকে তো জানাতে হবে ওদেরকে যে আমাদের দেশে আসো। এবং এইটা আমাদের যারা প্রাইভেট কাজ করি, আমাদের পক্ষে একা সম্ভব না, এটা সরকারকে পাশে থাকতে হবে। ডেফিনেটলি। আমাদের দেশে যে ট্যুরিস্ট করার জন্য ট্যুরিজমের সবচেয়ে খরচ বেশি কেন, মানে এই সেক্টরে এত খরচ কেন? আমার কাছে যেটা মনে হয় যে, প্রথমে তো আগেই বললাম যে প্রত্যেকটা জিনিস খুব হাই ট্যাক্স দিয়ে আনা লাগে, তারপরে এটা চালানোর জন্য যে আমাদের অপারেশনাল কস্ট, সেটাও খুব ব্যয়বহুল। মানে অন্যান্য দেশে যেমন, ফর এন এক্সাম্পল, একটা 5 স্টার হোটেল বাইরে আপনি যখন থাকবেন, তখন সেই হোটেলে হয়তো বা $60-80 দিয়ে আপনি থাকতে পারছেন। বাংলাদেশে একটা 5 স্টার হোটেলের এভারেজে রেন্ট হচ্ছে আপনার $120 বা $160 মতো। সো এখানে অপারেশনাল কস্ট একটা বড় ইস্যু, যেটা সবগুলোই ট্যাক্সাই। আরেকটা কারণ হচ্ছে যে যারা ইনভেস্ট করে, যারা ইনভেস্টর, ওরা চায় যে মানে বাইরের দেশে কি হয়, ওরা যখন ইনভেস্ট করে, ওরা মনে করে যে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এবং ওরা আস্তে আস্তে এটার ROI যেটা, সেটা ওরা চায়। আমাদের দেশে ইনভেস্টররা চায় হচ্ছে 1 থেকে 2 বছরের মধ্যে ওরা ইনভেস্টমেন্ট তুলতে চায়। তো এইটা তুলতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে এটা অপারেশনাল কস্টের মধ্যে ফেলে দিয়ে তারপরে ওরা এটা তোলার একটা চেষ্টা করে। তো এইটা একটা বড় কারণ। আর অন্যান্য কারণ তো আছেই, সেগুলা মানে ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলা লাগে আসলে। নতুন প্রজন্ম যারা আছেন এই সেক্টরে, যারা আসলে ট্যুরিস্ট নিয়ে পড়াশোনা করছেন বা যারা করতে চান, তাদেরও একটা বিষয় থাকে যে আমরা তো সবাই চাই আমাদের লাইফটা সেটেল হোক, কিংবা একটা মাসিক একটা ইনকামের একটা বিষয় থাকে, আমরা একটা প্রপার ওয়েতে সেটেলমেন্ট একটা জব চাই। সেক্ষেত্রে এটা কি আসলে কতটুকু সিকিউরিটি পারপাস আছে কিনা, বা যারা আসলে এই সেক্টরে এসে জব করতে চান তাদের জন্য কোনো সিকিউরিটি প্রবলেম হবে কিনা, বা জবের ক্ষেত্রে তারা সিকিউরড কিনা? জব অবভিয়াসলি সিকিউরড। মানে প্রথম কথা হলো যে আমার কাছে যেটা আমি দেখি যে বাংলাদেশে আসলে পর্যটন শিল্পটা মাত্র মানে ডেভেলপমেন্ট ফেজে হয়ে শুরু করেছে। তো এটাতে যেমন উদাহরণ হিসেবে বলবো যে দেখবেন যে অনেক বড় বড় 5 স্টার হোটেল কিন্তু অলরেডি মানে ঢাকাতেই অনেক 5 স্টার হোটেল ওরা কনস্ট্রাকশন শুরু করেছে, বা আগামী ধরেন 2 বছরের মধ্যে ওরা অপারেশনাল ইয়েতে চলে যাবে, ফেজে চলে যাচ্ছে। তো এটা কারণটা কি? এটা কারণটাই হচ্ছে যে পর্যটন যেহেতু ডেভেলপ করছে, তাই ওরাও আসছে, ওরা এখানে ইনভেস্ট করছে। সো জব অপরচুনিটি অনেক বেড়ে গেছে, কিন্তু সেই পরিমাণে আমরা নিজেরাও আমরা পাচ্ছি না আসলে। মানে ভালো লোকও পাচ্ছি না, আবার ভালো লোক আসছে না। তো এইটা ওদেরকে ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে, তারপরে দক্ষ জনবল তৈরি করার একটা চ্যালেঞ্জ আছে আমাদের।
এবং যারা আসছে এরা সবাই আসলে সাস্টেইনেবল একটা জবের মাঝেই আছে, ওরা অন্য কোথাও আসলে সুইচ করছে না, এক হোটেল থেকে আরেক হোটেলে যাচ্ছে কিন্তু একেবারে এই জব ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে এটা হচ্ছে না। এটা খুব মজার একটা সেক্টর, মানে যারা কাজ করে ওরা কখনোই পর্যটন ছেড়ে আর কোথাও যাওয়ার কথা চিন্তা করে না। তো সিকিউরিটি, জব সিকিউরিটি আসলে আছে, একেবারে যে নেই তা না। আপনারা আসলে এই মুহূর্তে কি চান বা কি চাওয়া পাওয়া রয়েছে, কিংবা উন্নতির দিক দিয়ে আর কি কি উন্নয়নের কথা আপনারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন? মানে এটা কি সরকারের কথা বলছেন নাকি পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে আমরা বলছি যে আসলে ট্যুরিজম সেক্টরটাতে এখন কি কি পরিবর্তনের যে বিষয়টি আছে, সংস্কারের যে বিষয়টি আছে, আমরা তো প্রবলেম নিয়ে কথা বলছিলাম এবং অবশ্যই আমরা সেই প্রবলেমটাকেই সলভ হিসেবে চাই, কিন্তু তারপরে একটু আপনাদের জায়গা থেকে যে এই মুহূর্তে আপনাদের কি কি চাওয়া পাওয়া রয়েছে? একটাই চাওয়া, যে আমরা চাই সরকার চাক যে পর্যটন শিল্পটা ডেভেলপ হোক, মানে এই একটা চাওয়াতে আসলে ডেভেলপ হবে সবকিছুই আসলে। কারণ সরকার যদি বলে যে না আমি চাই না, যেমন বিগত সরকার কখনোই চায় নাই যে পর্যটন শিল্প ডেভেলপ হোক, কারণ এটা ডেভেলপ করার জন্য যতগুলা জায়গাগুলো ছিল সবগুলাতেই আমরা বাধার সম্মুখীন হয়েছি। আবার মন্ত্রণালয়গুলো তো বললামই আগে থেকে যে এগুলো অ্যালাইন হয় নাই। আর আরেকটা চাই হচ্ছে যে যারা স্টেক হোল্ডার অ্যাকচুয়ালি, মানে যারা পর্যটন শিল্প নিয়ে কাজ করে, এদের সাথে মিনিস্ট্রি বা সরকারের খুব একটা ঘনিষ্ঠ একটা অ্যালাইন হওয়া দরকার, যেটা দিয়ে আসলে এখানে আমি আপনাকে একটা উদাহরণ বলি যে শ্রীলঙ্কাতে আপনার কিন্তু যখন ওদের অর্থনীতির অবস্থা খুব শোচনীয় অবস্থায় চলে গিয়েছিল, তখন কিন্তু ওরা অর্থনীতি রিকভার করেছে কিন্তু একটা বড় অংশ পর্যটন দিয়ে, এবং এইটার প্রায় ধরুন $8 বিলিয়ন মতো ইয়ারলি ওরা টার্গেট করেছিল। সো এই টার্গেটটা আমাদেরও থাকা উচিত, সরকারের থাকা উচিত, যে আমরা ধরুন আমাদের এখন তো অর্থনীতির অবস্থাও একটু নড়বড়ে, সো এখানে ফরেন কারেন্সি আর্নিং এর এই মুহূর্তে আমরা বলতে পারি যে একটা থার্ড সোর্স হতে পারে পর্যটন বা ট্যুরিজম। সো এইটা করতে হলে এখন 12 থেকে ধরেন, আর শ্রীলঙ্কার মতো $8 বিলিয়ন টার্গেট যদি নাও করি, $5 থেকে $6 বিলিয়ন টার্গেট করে যদি সরকার বলে যে না এটাকে ডেভেলপ করতে হলে কি কি করা লাগবে, আসো আমরা সবাই মিলে একসাথে হয়ে বসে আলাপ আলোচনা করে কোথায় কোথায় বাধাগুলো আছে সেগুলোকে আমরা আগে সলভ করি, তাহলে মনে হয় যে এটা ভালো একটা জায়গাতে আমরা নিয়ে যেতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।